স্রোতকে পরিস্থিতির সাথে লড়াই করার সাহস জোগালো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বোঝানোর চেষ্টা করে যে, দেখো স্রোত, আমি মানছি যে তুমি তোমার দিদিভাইয়ের জন্য যথেষ্ট পরিমাণে চিন্তিত, কিন্তু তাই বলে তুমি তোমার অনির্বাণ দাদাভাইয়ের অধিকার ছিনিয়ে নিতে পারো না। ওর স্ত্রীর প্রতি ওর যথেষ্ট পরিমাণে অধিকার আছে, আর সেই মানুষটা যথেষ্ট পরিমাণে লজ্জিত নিজের কর্মকাণ্ড নিয়ে। আর সে যদি নিজের কর্মকাণ্ডগুলো দেখে সে যদি ভুলটা বুঝতে পেরে তোমার দিদিভাইয়ের কাছে এসে ক্ষমা চায়, আরও একটা সুযোগ চায়, তাহলে সেই সুযোগটা করে দিলে কী বা সমস্যা বলো তো স্রোত? তুমি যেটা করছো এখন কিন্তু সেটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ তুমিও কোথাও না কোথাও এটা তো নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবে যে তোমার রায় দিদিভাই যথেষ্ট পরিমাণে অনি দাদাভাইকে ভালোবাসে। তুমি কি এটা অস্বীকার করতে পারবে স্রোত, বলো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আমি এটা অস্বীকার করবো না যে আমার রায় দিদিভাই মন থেকে যথেষ্ট পরিমাণে এখনও অনির্বাণ দাদাভাইকে ভালোবাসে, কিন্তু তাই বলে আমার দিদিভাই একের পর এক অসম্মান হওয়া সত্ত্বেও আমার দিদিভাই যদি হ্যাংলার মতন আবারও ওই মানুষটার কাছে ফিরে যায়, তাহলে আমার দিদিভাইয়েরই সবথেকে বেশি কষ্ট হবে। আমি সেটা খুব ভালো করেই জানি, কারণ এটা নিয়ে সেকেন্ড টাইম হয়ে যাবে যদি আমার দিদিভাই আরও একবার ওই মানুষটাকে সুযোগ দেয়। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আমি মানছি যে তুমি যে পরিমাণে চিন্তিত তোমার দিদিভাইকে নিয়ে, সেটা খুবই জায়েজ, কিন্তু তাই বলে তুমি যদি বারবার করে অনির্বাণ দাদাভাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করো, তাতে তো তোমার দিদিভাইয়ের কষ্টটা কমে যাবে না, কমবে কি আদৌ? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি এখনও বড্ড বেশি ছোটো, তাই আমি তোমাকে বলতে একটা কথা বাধ্য হচ্ছে যে সব কিছুর মধ্যে নিজের জেদটাকে বজায় রাখাটা সব কিছুর সলিউশন হতে পারে না। ওদিকে স্রোতকে সার্থক হঠাৎ করে বলে ওঠে যে, একবার আমার বাবার সাথে গিয়ে দেখা করবে, আমার বাবাই তোমাকে ঠিকমতো বোঝাতে পারবে। আমি সেটা খুব ভালো করেই জানি, কারণ আমার বাবা ছাড়া তোমাকে যে খুব একটা ভালো করে আমি বোঝাতে পারবো না, সেটা আমি ভালো করেই জানি, কারণ তুমি একমাত্র আমার বাবার কথাটাই মন দিয়ে শোনো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, না স্যার, সেরকম কোনো কথা না, আপনি যা বলার চেষ্টা করছেন আমি সেটা বুঝতে পেরেছি। তখন সার্থক বলতে থাকে যে, তুমি নিজে থেকেই একবার ট্রাই করে দেখো না যে তোমার রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের মধ্যে প্যাচ আপ করাতে পারো কি না। এর থেকে ভালো তোমার দিদিভাইয়ের জন্য এফেক্টিভ মেডিসিন আর কোনোটা হতে পারে না। স্রোত তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আপনি যে কথাটা বলেছেন সেটার উপরে আমি গড় করার চেষ্টা করব, কিন্তু তাই বলে আমি সেই জিনিসটা করবই, আমি সেটা আপনাকে প্রমিস করতে পারছি না। তখন সার্থক বলতে থাকে, ঠিক আছে, এখনকার মতন তাহলে বরঞ্চ আমরা উঠি, চলো বরঞ্চ একবার তোমাকে বাবার কাছে নিয়ে যাই। ওদিকে সার্থককে হঠাৎ করে স্রোতকে সাথে করে নিয়ে বাড়ি ফেরা মাত্রই সার্থকের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কী ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উদয় হলো আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই হঠাৎ করে আজকে একবারে স্রোতকে নিয়ে বাড়িতে হাজির হলি, কী ব্যাপার স্রোত? তুই তো তোর অ্যাঙ্কেলের কথা ভুলেই গেছিস তো দিদি ভাইয়ের ওই অসুস্থতার পর থেকে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, না না আঙ্কেল, আমি তোমাকে কোনোদিনও বলতে পারি, আমার সবথেকে পছন্দ এবং ভালোবাসার মানুষই তো তুমি। তোমাকে যদি ভুলে যাই তাহলে কী করে চলবে বলো তো? তুমি কেমন আছো বলো তো? আমাকে তো আজকে সার্থক স্যার বললো তুমি নাকি কদিন ধরেই অসুস্থ, এখন তোমার শরীরটা কেমন আছে বলো? ওদিকে সার্থক বলতে থাকে যে, বাবা তোমার পাকা মেয়েকে তুমি একটু বোঝানোর চেষ্টা করো, ওর যাতে একটু সদ্বুদ্ধি হয়, ও যাতে নিজের জেদ থেকে পিছিয়ে এসে অন্তত নিজের রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের মধ্যে ওদের রিলেশনটাকে একটু প্যাচ আপ করার চেষ্টা করে, আর নয়তো অনেক বেশি কথাটা আগে বেরিয়ে গেলে উল্টো ওর দিদিভাইয়েরই কষ্ট হবে। এই জিনিসটা তোমার মেয়েকে বোঝানোর চেষ্টা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।